মিনি ভাবি সম্বন্ধে আমি যেটা জানি, আমার জন্মের পরে আমি তাকে একবারই দেখেছি। ভাবি যখন ভাই আপনার 96 সনে এই দেশে থেকে গেলগা, যে দেশে থাকতে পারতাছি না, কারণ কেন থাকতে পারতেছে না, আপনার 91 থেকে 96 95 পর্যন্ত নির্বাচন বিএনপি ক্ষমতায় ছিল। যখন আওয়ামী লীগ ক্ষমতায় মানে নির্বাচন হইল, নির্বাচনে 27টা আসন নির্বাচন বাকি ছিল, বিএনপি পাইল 116 আসন। তখন তো আমরা বুঝি 116 আসন পাইল, তখন দেখতেছি যে বিএনপি ক্ষমতায় আসতে পারতেছে না। তাদের বিএনপি ক্ষমতায় না আসলে এখানে শেখ মুজিবুরের বিচার নিয়ে টানাটানি হবে। তখন সে কী করছে, এই ওনার একমাত্র মেয়েটা পালিত মেয়ে, ওনার কোনো ছেলে সন্তান নাই, ওনার পালিত মেয়ে, সেই মেয়ে কাছে সয় সম্পদ বুঝাই দিয়ে ওনার ওয়াইফের রাই উনি চলে গেল। তো উনি কোন দেশে গেছে, কোথায় গেছে, এই দিক নির্দেশনাটা আমি দিতে পারবো না। উনি কোথায় কোথায় এই বিগত বর্ষ, এই 17টা বর্ষ, আমরা তো শুনছি উনি হচ্ছে মিমি ভাবি হচ্ছে আপনার 1996 সালে। আমি বলি আপনারে, যে কথাটা আপনি বলতেছেন মিমি ভাবি, যে ব্যাপারটা, মিমি ভাবি 96 সালে 2004 সালে উনি অসুস্থ হন। অসুস্থ হওয়ার পরে উনি সর্বশেষ পাকিস্তান যাই মারা যান 2005 সালে বা 6 সালে, যে উনি যখন মারা গেছেন ওনার কাছে যাই মারা গেছেন, ওনার হাজবেন্ডের কাছে যাই মারা গেছেন। অর্থাৎ বাংলাদেশের ওনার কবরটা পাকিস্তানে, বুঝছেন, উনি তো হাই কমিশনের মেয়ে ছিল, উনি পাকিস্তান হাই কমিশনের মেয়ে ছিল। তো যাই হোক, এখন ওনার দাদারা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আপনার 4 ভাই এখানে, প্রত্যেকটা লোকই শিক্ষিত ছিল। আমার দাদারা, এক দাদা যিনি বড়, উনি দরবেশ আলী মাতবর সাহেব, তো ওনারও এখানে বাড়িঘর আসছিল এবং তারা বিক্রি করে ফেলছে। আরেক দাদা ছিল মহব্বত আলী মাতবর সাহেব, এই যে পাশের বাড়িটা, এই যে বিল্ডিংটা দেখছেন, এইটা ডালিম সাহেবের ডালিম সাহেবের দাদার ভাইয়ের বাড়ি এটা। পাশাপাশি আমরা ওই যে আপনার আরেকটা দেখাইলাম কবরখানার পাশে, মসজিদের পাশে, ওইটাও দাদার ভাইয়ের বাড়ি। পাশাপাশি ওই পাশে আছে 2টা, ওই তো সব চিনে না, হ্যাঁ ঠিক, ওই পাশে আছে 2টা, ওই 2টা ওই দাদার ভাইয়ের বাড়ি। মানে ওরা 5 ভাইয়ের মধ্যে 4 ভাইয়েরই এখানে বাড়ি ছিল, শুধু ওনাদেরটাই ছিল না। ওনার এক দাদা ছিল মাস্টার, স্কুলের মাস্টার ছিল, ওনার নাম ছিল আমিনুল ইসলাম মাস্টার। আরেক দাদা ছিল আপনার ডাক্তার, ওনার নাম ছিল ডাক্তার আবু ফজল। আরেক দাদা গ্রামের ভালো এক মাতাব্বর ছিল, ওনার নাম ছিল আপনার দরবেশ আলী মাতবর সাহেব। আর ওনার যে দাদা, ওনার দাদার নাম ছিল শরবত আলী ইন্সপেক্টর। একটা জিনিস শুনছি যে আপনারা মানে এই বংশটা হচ্ছে মাতবর বংশ, না? আমরা পূর্বপুরুষ থেকেই আমার, যেমন আমি আমারটাই হিসাব করি। আমার নাম মোহাম্মদ আনোয়ার মাতবর, আমার বাবা ছিল আব্দুল মান্নান মাতবর। তো আমার মান্নান মাতবরের বাবার নাম ছিল আপনার বাউল মাতবর, বাউল মাতবরের বাবার নাম ছিল করিম মাতবর। এই করিম মাতবরাই 5 ভাই, মানে তাতে আমার বড় বাপ আসে আর কি। বড় বাপ বুঝেন তো, আমার বড় বাপ আসে, এই বড় বাপরা 5 ভাই ছিল। অর্থাৎ ডালিম সাহেবের বড় বাবা, আমার বড় বাবা, আরও আমার আত্মীয়স্বজনী যে আশেপাশে যারা আছে, প্রত্যেকের মিলে জিলে আর 5 ভাই ছিল। তো 4 ভাই এই গ্রামে অবস্থান করছে, আর 1 ভাই উনি আগের থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত, আলিগড় ইউনিভার্সিটির থেকে উনি স্কুল বিউটি ইন্সপেক্টর ছিল। সেই ক্ষেত্রে ওনার ঢাকাতেই সেটেল ছিল, বিভিন্ন জায়গায় চাকরি কর্মরত ছিল। তারপরে ওনার ছেলেপেলেরাও যারা আছে, যেমন শামসুল হক সাহেবটা, এই ভাইয়েরা, উনি সবাই ঢাকায় বাড়িঘর, ওনাদের ঢাকাই ছিল। শামসুল হক সাহেবের ছেলেদেরকে তো আমরা সেই পাকিস্তান পিরিয়ডের কথায় গেলে তো আমরা জন্ম হয়েছি 73 74, আমরা তো অত আগের কথা জানি না। তবে 84 সনে বা 83 সনে উনি এই শামসুল হক উচ্চ বিদ্যালয়ে আসছিল। উনি এখানে আইসা ওনার বাবার, উনি তো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিলেন, দূতাবাসে চাকরি টাকরি করছেন। তো সর্বশেষ উনি 2005 সালে মনে হয় চাকরি, না 96 সালে উনি রিটায়ার্ড করেন, 96 বা 95 দিকে মনে রিটায়ার্ড করেন। তারপরে বাংলাদেশে আসছিল, আমরা তাকে দেখি নাই। অতএব ওরা অনেক কিছুই পারে। আমি দেশের জন্য যুদ্ধ করছি, আমার খেতাব ইন্টারন্যাশনাল খেতাব। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি আমারটা বলছি না, ওনারটাই বলছি। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি বীর বিক্রম একটা উপাধি পাইছে। ওনার 2 ভাই, উনি বীর উত্তম, বীর বিক্রম। ওনার ছোটো ভাই বীর উত্তম কামরুল হক স্বপন সাহেব, উনি মেজর ডালিম বীর বিক্রম। ওনার যেমন শেখ মুজিব পাকিস্তান যা পড়াইছে, আর ওনার বাবাকে ধরে নিয়ে বাংলাদেশে আটকে রাখছে।
দেশ যে পর্যন্ত স্বাধীন না হয়েছে ওনার বাবা মুক্তি পায় নাই। মানে আমাদের তো এই যে নিমি ভাবি যে ওনাদের আসলে কবরস্থান বা এগুলো একটু সম্পর্কে মিনি ভাবি সম্বন্ধে আমি যেটা জানি, আমার জন্মের পরে আমি তাকে একবারই দেখেছি। ভাবি যখন ভাই আপনার 96 সনে এই দেশে থেকে গেলগা, যে দেশে থাকতে পারতাছি না, কারণ কেন থাকতে পারতেছে না, আপনার 91 থেকে 96 95 পর্যন্ত নির্বাচন বিএনপি ক্ষমতায় ছিল। যখন আওয়ামী লীগ কমপ্লেন্ট ক্ষমতায় মানে নির্বাচন হইলো, নির্বাচনে 27টা আসন নির্বাচন বাকি ছিল, বিএনপি পাইলো 116 আসন। তখন তো আমরা বুঝি 116 আসন পাইলো, তখন দেখতেছি যে বিএনপি ক্ষমতায় আসতে পারতেছে না। তাদের বিএনপি ক্ষমতায় না আসলে এখানে শেখ মুজিবুরের বিচার নিয়ে টানাটানি হবে। তখন সে কি করছে, এই ওনার একমাত্র মেয়েটা পালিত মেয়ে, ওনার কোনো ছেলে সন্তান নাই, ওনার পালিত মেয়ে, সেই মেয়ে কাছে সব সম্পদ বুঝাই দিয়ে ওনার ওয়াইফের রাই উনি চলে গেল। তো উনি কোন দেশে গেছে, কোথায় গেছে, এই দিক নির্দেশনাটা আমি দিতে পারবো না। উনি কোথায় কোথায় এই বিগত বৎসর, এই 17টা বৎসর, আমরা তো শুনছি উনি হচ্ছে নিমি ভাবি হচ্ছে আপনার 1996 সালে। আমি বলি আপনারে, জি, জি। যে কথাটা আপনি বলতেছেন মিমি ভাবি, যে ব্যাপারটা, মিমি ভাবি 96 সালে 2004 সালে উনি অসুস্থ হন। অসুস্থ হওয়ার পরে উনি সর্বশেষ পাকিস্তান যাই মারা যান 2005 সালে। 2005 সালে বা 6 সালে, যে উনি যখন মারা গেছেন ওনার কাছে যাই মারা গেছে, ওনার হাজবেন্ডের কাছে যাই মারা গেছেন। অর্থাৎ বাংলাদেশের ওনার কবরটা পাসপোর্টদারি ছিল ওটা আপনার পাকিস্তানে, বুঝছেন? উনি তো হাই কমিশনের মেয়ে ছিল, হ্যাঁ হ্যাঁ। উনি পাকিস্তান হাই কমিশনের মেয়ে ছিল। তো যাই হোক, এখন এইলো ওনার সম্বন্ধে আমি এটাই জানি। ডালিম সাহেবকে আমার জীবনে আমি একবার দেখছি, ওনাকেও আমি একবার দেখছি, কিন্তু ডালিম সাহেবকে যখন দেখছি তখন আমি বেশি ভালো বুঝি না। কারণ উনি যদি এখানে মনে করেন 83 সালে এসে থাকেন, তা আমি যদি 73 74 জন্ম হয়ে থাকি, আমার বয়সে আর কত, আচ্ছা ঠিক না আছে। বোঝারই কথা। হ্যাঁ, অবশ্যই। এখন তাহলে হচ্ছে যে ওনার আব্বার কবরস্থানটা কি আপনার মালিবাগে বা ওদিকে ঢাকাতে? হ্যাঁ, ওনার আব্বার কবরস্থানটা ঢাকাতে। এটা আমার চাচারা বলতে পারবে, আসলে মারা গেছে এটা আমি শুনছি বা আমি জানি, কারণ আমার আব্বা সবসময় ওনার পাশে থাকতো, একই ডিপার্টমেন্টে চাকরি করতো। আচ্ছা, আচ্ছা। আমার আব্বা অফিসারিতে চাকরি করছে, আর উনি ছিল অল ফিশারি ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিল। তারপরে এমপি হওয়ার পরে মারা গেল। তারা তো ভাই। হ্যাঁ, চাচাতো ভাই, বংশধর হিসাবে ভাই। তো ওই হিসাবে উনি নিয়ে দিল কবরটা, না কোথায় দিচ্ছে সেটা আমি বলতে পারবো না। যে তথ্য ডালিম সাহেব দিয়েছেন, স্বাধীনটা তো বৈষম্য কারো থাকবে না, এই দেশে অন্যায় অত্যাচার থাকবে না, সবাই সমভাবে চলবো। এই ক্ষেত্রেই কিন্তু 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা হাতিয়ার কাঁধে নিয়ে এই দেশকে ফানাদার মুক্ত করেছেন। আমরা দেখেছি স্বৈরাচার পতন 90-এ, যেটা আমরা দেখেছি। এরশাদ পতনও আমানুল্লাহ আমানের নেতৃত্বে, উনি তখন ডাকসুর ভিপি ছিলেন, বাংলাদেশ ছাত্র দলের আহ্বায়ক ছিলেন, ওনার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছেন, স্বৈরাচার মুক্ত হয়েছেন, গণতন্ত্রমুখী হয়েছেন। এবং মেজর ডালিম সাহেব যেটা করেছে, গণতন্ত্রের জন্য করেছে। শেখ মুজিবুরের তো ওনারা হত্যা করেন নাই, গণ অভ্যুত্থান হয়েছে এটা দেশের জন্য। লক্ষ্মী বাহিনীর অন্যায়, দেশে যে লক্ষ্মী বাহিনী তৈরি করছে, সেই লক্ষ্মী বাহিনীর অত্যাচার, সেই অত্যাচারকে দেশের মানুষকে মুক্ত করার জন্য একটি গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে শেখ মুজিব নিহত হয়েছে, তার পরিবার নিহত হয়েছে। সেটা দেশের জন্য সে ভালো কাজ করে গেছে। সে তো এই দেশের সূর্য সন্তান। যেমন আমানুল্লাহ আমান, তার নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা মাঠে নেমে এসে স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন আপনারা দেখেন বৈষম্য ছাত্র, আজকে সাধারণ বৈষম্য ছাত্রের মাধ্যমে সকল রাজনীতি পেশাজীবী, আপনার শিক্ষক, সকলের ছাত্র, সকলের সন্তানদের মাধ্যমে আজকে এই বৈষম্য দূর হয়ে এই দেশ আবার নতুন করে প্রায় 1,500-2 হাজার ছাত্র নিহত হয়ে, শহীদ হয়ে এই দেশকে আমাদেরকে আবার নতুনভাবে উপহার দিচ্ছে। এখন আমার একটা কথা, সামনে আমরা আগামীতে সকল দল মিলে এই দেশ অনাহারীদের মাঝে যেভাবে খাবার তুলে দেওয়া যায়, যেভাবে এই দেশে কোনো বৈষম্য থাকবে না, অমুকে জমিদারের ছেলে, অমুকে গরিবের ছেলে, অমুকে কামলার ছেলে, এই বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য দূর করতে হবে, সবার সাথে মিলেমিশে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই দেশটাকে কিভাবে সুন্দর করা যায়, এবং এই দেশের
একজন অনাহার থাকবে, আরেকজন তাকে আহার দিবে, সেদিকেই লক্ষ্য রেখে আমরা এই বিশেষ করে এই বাংলাদেশের মানুষ প্রত্যেকের কাছে আহ্বান রাখবো গরিব দুঃখীর পাশে দাঁড়ান।